এমসিকিউ, দেখো স্টার এমসিকিউ, তো এটা আসার সম্ভাবনা একটু বেশি। তো দেখো সুস্থ বাবা এবং বাহক মার মধ্যে কত ভাগ সন্তান বর্ণান্ধ হবে? তো দেখো এটা আমরা সিম্পলি জানি 25 ভাগ হবে। তো আমরা দেখাই, দেখো এটা কি সুস্থ বাবা এক্স ওয়াই এবং বাহক মা কত এক্স এক্স ড্যাশ এক্স বা কত, এটার উপর যে কোনো একটার উপর ড্যাশ দিয়ে ভাগ। তো দেখো এইখান থেকে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? দেখো তোমরা যদি এটা করো, আহ দেখো এখান থেকে যদি করো এক্স, শুধুমাত্র দেখো এক্স আর ওয়াই এটা কি হবে? বর্ণান্ধ হবে। দেখো কি বর্ণান্ধ, তাহলে কি এটা কিন্তু শুধু এক্স ওয়াই এটা কি বর্ণান্ধ হবে? তো তোমরা যদি এই এক্স ওয়াই বাদে যদি এক্স এক্স নাও, যদি এই এক্স এক্স নাও, এক্স এক্স যদি নাও, ধরো এটার সাথে এটা যদি নাও, তাহলে এক্স এক্স এটা কি হবে? এটা হচ্ছে বাহক হবে। এটা কি হবে? এটা হচ্ছে বাহক। তাহলে দেখো কি আমরা এখানে দেখতে পেলাম কি শুধুমাত্র একটাই বর্ণান্ধ, আর বাকিগুলো যদি তুমি করো ওয়াই এর সাথে যদি এক্স ড্যাশ করো, এটাও কি হবে? বাহক হবে। তারপরে যদি হ্যাঁ, তারপরে যদি তুমি এক্স ড্যাশ এক্স এক্স করো, এটাও কিন্তু বাহক হবে। তার মানে কি একটা মাত্র শুধু এখানে কি হবে? সন্তান কি হবে? বর্ণান্ধ হবে। তো আমাদের তাহলে এটা কত ভাগ হবে? একটা যদি হয় তাহলে 100-র ভিতরে কত? 100-র ভিতরে 4 ভাগ করা যায়। তো তাহলে আমাদের দেখো 25% হবে। এটা কত ভাগ হবে? 100-র ভিতরে যেহেতু বলছে তাহলে 25% হবে। তো আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখো 10 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে? 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে বাহক বাবা ও বাহক মায়ের মায়ের সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের অনুপাত কত? একটা কি বাহক বাবা, বাবাটাও বাহক মাটাও বাহক, তাহলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তো দেখো এটা কি, এটা দেখো তোমরা দেখতে পাবে একটা সুস্থ, দুইটা আক্রান্ত, আবার কি একটা কি তোমার হচ্ছে সুস্থ হবে, বাহক হবে। তো আমরা একটু দেখাই। তো দেখো এইখান থেকে কি আছে? এক্স ওয়াই, তাহলে দেখো এটা কি হবে? এই যে এটা কি বাবা, বাবা বাহক, তারপরে দেখো মাটা কি বাহক, এক্স এক্স ড্যাশ। তো দেখো এখন যদি তুমি করো দেখতে পাবা কি এক্স এর সাথে যদি এটা করো, তুমি এক্স এর সাথে এক্স টা মিলাও, তাহলে কি হবে? এক্স এক্স, এটা কি এক্স এক্স, এটা কি তাহলে কি হবে? সুস্থ হবে, আক্রান্ত কিন্তু হবে না। তারপরে দেখো তুমি যদি এই এক্স এর সাথে আবার এই এক্স টা নাও, তাহলে এটা কি হবে? এক্স ড্যাশ। তো এটা কি হলো? এটা কিন্তু বাহক। এটা কি হবে? এটা হবে বাহক, বাহক, এটা বাহক। এটা কি সুস্থ? সুস্থ, এটা কি সুস্থ হইলো? তারপরে দেখো আমাদের একটা কিন্তু এখনো বাদ আছে। এই ওয়াই এর সাথে যদি তোমরা এই এক্স টা নাও, তো এই ওয়াই এর সাথে এক্স টা নিলে কি হয়? দেখো এই যে দেখো আমি একটু তোমাদের উপরে দেখাই, এই এটার সাথে এটা যদি নাও, তাহলে কি হবে? এক্স ওয়াই ড্যাশ। এটাও তাহলে কি হবে? এটাও বাহক হবে, এটাও কি হবে? বাহক। দেখো আমরা বাহক পাইলাম কত? দুইটা, এবং সুস্থ পাইলাম একটা। তারপরে যদি আমরা এই ওয়াই এর সাথে যদি এই এক্স টা নেই, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি আমরা নিই, এখন যদি আমরা এই ওয়াই এর সাথে যদি আবার এই এই এক্স টা নেই, দেখো তাহলে এটা কি আসবে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এটা কি হবে? এটা কি হবে? এইটা দেখো কিন্তু আক্রান্ত হবে। এটা কি হবে? এটা হবে কি আক্রান্ত, থ্যালাসেমিয়া কত আক্রান্ত, আ আক্রান্ত। দেখো থ্যালাসেমিয়া কিন্তু আক্রান্ত, কিন্তু এটা হইলো। তাহলে দেখো আমরা সুস্থ পাইলাম একটা, তো আমরা লিখি সুস্থ কত? একটা। বাহক পাইলাম কত? একটা। এই যে একটা, দুইটা বাহক পাইলাম কত? দুইটা। এবং আক্রান্ত পাইলাম কত? একটা। এই যে আক্রান্ত পাইলাম একটা। তাহলে কত আমাদের অ্যান্সারটা কি হবে? 1:2:1। তাহলে আমাদের ক নম্বরে আছে 1:2:1, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 1:2:1। তো দেখো এগুলা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমাদের কি দেখবা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে। তারপরে যে যে তোমার হচ্ছে একটা কথা দেওয়া থাকে সৃজনশীলের মতো করে দুইটা এমসিকিউ দিয়ে দেয়, এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের বোঝার জন্য অত্যাধিক জরুরি আর কি। তো দেখো আমরা 11 নম্বর এমসিকিউতে আসি। তো দেখো এটা একদম সুন্দর একটা এমসিকিউ। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, এই এমসি গুলো আমার মনে থাকতো না। বারবার মুখস্থ করতাম, বারবার মুখস্থ করতাম। এগুলো কিন্তু দেখে দেখে বুঝে বুঝে করতে হয়। তো দেখো প্রাকৃতিক নির্বাচনে মতামতের প্রবর্তন। দেখো প্রাকৃতিক, তোমরা প্রাকৃতিক কোনো বিপর্যয় আসছে কি ডরাও না? তাহলে কি প্রাকৃতিক কথা আসছে কি আমরা ডরাই? প্রাকৃতিক কোনো জিনিসকে আমরা আটকাতে পারি না, আমরা কিন্তু আটকাতে পারি না। শুধু আমরা কি পূর্ব প্রস্তুতি নিতে পারি যে হয়তো প্রাকৃতিক বিপর্যয়টা আসতেছে, তো আমরা তাহলে একটু পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি। তো দেখো হঠাৎ করে যদি বৃষ্টি হয়, কেউ কি বৃষ্টিকে আটকাতে পারে না? এগুলো কিন্তু একটা প্রাকৃতিক, মানুষ কিন্তু থমকে যায়, ঘূর্ণিঝড় হয়। তাহলে দেখো কি প্রাকৃতিক কথা আসলে তোমরা কি করো? প্রাকৃতিক কথা আসলে মানুষ ডরায়। তাহলে দেখো এখানে ডরাই কোনটা আছে? ডারউইন। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেয় এখানে ডারউইন। একদম এমসিকিউটা কি আমাদের ক্লোজ হয়ে গেল। তো দেখো তারপরে আমাদের আরো তিনটা, এই তিনটা বিজ্ঞানের নাম আমাদেরকে জানতে হবে যে এগুলোর কাজ কি। দেখো স্টার্স বার্গার, আমি এটা বার্গার বলি, বার্জার বলি না। আমি বার্গার খাই, তার জন্য এটা বলি স্টার্স বার্গার। স্টার্স বার্গার কি? আমি ক্রোমোজোম দিয়ে বানাই। স্টার বার্গার, বার্গারটা কি আমি কি দিয়ে বানাই? বার্গার আমি ক্রোমোজোম দিয়ে বানাই। তো তাহলে এটা কি ক্রোমোজোমের প্রবর্তক। দেখো এটা কি হবে?
ক্রোমোজোমের প্রবর্তক। ক্রোমোজোম। দেখো আমি বার্গার কি ক্রোমোজোম দিয়ে বানাই, ক্রোমোজোম দিয়ে বানা খাই। এটাকে মনে রাখার জন্য, যদি হাস্যকর বিষয়টা, দেখো লিনিয়াসটা, লিনিয়াস, লিনিয়াস, তাহলে কি দেখো কি লিনিয়াসটা কি শ্রেণী বিন্যাসের জন্য। লিনিয়াসটা কার জন্য? লিনিয়াসটা হচ্ছে শ্রেণী বিন্যাসের জন্য। দেখো শ্রেণী, শ্রেণী বিন্যাস, শ্রেণী বিন্যাস, লিনিয়াস। দেখো লিনিয়াস ভাঙতে কত দুইটা, লিনিয়াস, শ্রেণী বিন্যাস। ঠিক আছে, এরকম ভাবে একটু টেকনিকটা মনে রাখো। তারপর দেখো জোহান ম্যান্ডেল। জোহান ম্যান্ডেল কি করে আমরা সবাই জানি। জোহান ম্যান্ডেল কাজ ছিল কি, এই যে বংশগতির বংশগতির ধারক ও বাহক, এটাকে বলা হয় কি বংশগতির প্রবর্তক বলা হয় কাকে? জোহান ম্যান্ডেলকে। তাহলে দেখো জোহান ম্যান্ডেল কি বংশগতি, বংশগতির প্রবর্তক, বংশগতি, তাহলে বংশগতির প্রবর্তককে জোহান ম্যান্ডেল। তো এই এমসিকিউটা তোমরা এই চারটাই কিন্তু মনে রাখবা পরীক্ষায়। এর ভিতরে যদি এইখান থেকে প্রশ্ন করে ভাই এর বাইরে কোনো কিছু করতে পারবে না, তো এটা অবশ্যই তোমরা মনে রাখো। দেখো প্রাকৃতিক কথা আসলে ডরাই। তারপরে কি আমি বার্গার কি খাই? ক্রোমোজোম দিয়ে খাই। তারপরে কি লিনিয়াসটা কি? লিনিয়াস, শ্রেণী বিন্যাস। তাহলে শ্রেণী বিন্যাস, জোহান ম্যান্ডেল কি বংশগতি। তো শেষ, ক্লোজ। তো আমরা দেখো পিউরিন কোন দুইটি বেসের সমন্বয়ে গঠিত? পিউরিন, একটা আছে পিউরিন আর একটা আছে পাইরিন, পাইরিমিডিন। একটা আছে পিউরিন আর একটা আছে পাইরিমিডিন। তোমরা পিউরিন কথাটা আসলে মনে রাখবা কি পিউরিন, এজি, এজি। পিউরিন আসলে কি তোমরা মনে রাখবা কি পিউরিন, পিউরিন সমান কত? পিউরিন, পিউরিন সমান কত? পিউরিন সমান এজি। আর পাইরিমিডিন সমান পাইরিমিডিন। তোমরা বিভিন্ন যারা ভালো একটা কলেজে পড়ো বা তোমরা হচ্ছে ভালো স্কুলে পড়ো, সেখানে কিন্তু সিটি টেস্ট নেওয়া হয়, সিটি টেস্ট। তাহলে কত? পাইরিমিডিনটা মনে রাখবা কত? সিটি, সিটি টেস্ট মানে দেখো সিটি, সিটির কোন কি ক্লাস টেস্ট। তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো। পাইরিন কত? পাইরিন হচ্ছে এজি, এজি। পাইরিন কত? এজি। আর পাইরিমিডিন কত? সিটি। তাহলে দেখো আমাদের পাইরিন কি হবে? এজি। এতে কত? অ্যাডিনিন। জিতে কত? গুয়ানিন। তাহলে কোথায় আছে অ্যাডিনিন গুয়ানিন? এই যে অ্যাডিনিন গুয়ানিন, ক নম্বরে আছে অ্যাডিনিন গুয়ানিন। আমাদের এমসিকিউটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তো দেখো এরকম ভাবে কিছু টেকনিক দিয়ে পড়তে হবে। শুধু যে তুমি বায়োলজিটা মুখস্থ করবে এমন কোনো বিষয় না, তোমাকে টেকনিক জানতে হবে। এর ভিতর থেকে বুঝে বুঝে পড়তে হবে। দীর্ঘদিন যাতে মনে রাখতে পারো সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে। তো দেখো আমি এখান থেকে আমরা দেখাই। তো দেখো এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন আছে এবং তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা কিছু যুক্ত থাকে। তো দেখো এটি, দেখো এটি তোমরা যখন লিখবা এটা কত? দুইটা হাইড্রোজেন দ্বারা বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এবং তোমরা যখন লিখবা জিসি, জিসি তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তো দেখো অ্যাড, অ্যাড কত? অ্যাড দেখা হয় কত? অ্যাড দেখো সর্বোচ্চ একটা বা দুইটা। তোমাদের যখন তোমরা যখন দেখবা কি ইউটিউব চালাও বা ফেসবুক চালাও, তখন কিন্তু বিভিন্ন অ্যাড আসে। তো অ্যাডটা কি একটা বা দুইটা আসে, অ্যাড কিন্তু বেশি অতটা আসে না, একটা বা দুইটা আসে। তো তোমরা মনে রাখতে পারো কিন্তু এটি কত? অ্যাড, অ্যাড কত? দুইটা হাইড্রোজেন। এই যে সমান সমান, এটাকে বলা হয় কি দ্বি হাইড্রোজেন বন্ধন। এই যে তিনটা সমান সমান দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি তিনটা হাইড্রোজেন বন্ধন। তো দেখো এগুলা থেকে কিন্তু আইসে, এগুলা থেকে আইসে যে এটি কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, অর্থাৎ অ্যাডিনিন এবং কি থাইমিন কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। এটা কিন্তু দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা। এবং গুয়ানিন এবং সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত? তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। তো দেখো এর মাধ্যমে আমাদের 12টা এমসিকিউ শেষ হলো। চলো আমরা নেক্সট এমসিকিউ তে চলে যাই। তো দেখো 13 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে? 13 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে ডিএনএ গঠনে পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? ডিএনএ গঠনে পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? তো দেখো তোমরা যদি চিত্র আঁকাও, আমি চিত্র একবার আঁকাছিলাম আর একবার দেখাই। তো দেখো চিত্রটা সাপোজ এরকম যদি তোমরা আঁকাও, তো দেখো এরকম একটা চিত্র আঁকালা। চিত্র আঁকালে দেখো কি তোমরা এই যে এখান থেকে আরেকটা বাস দিতে পারো, তাহলে এটা এরকম গেছে চলে। ঠিক আছে, তো চিত্রটা আঁকার ভালো হয় নাই, সমস্যা নাই, আঁকাইছে আর বুঝবো না। তো দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের জানি হচ্ছে একটা ঘূর্ণন। একটা ঘূর্ণনের প্রতিটা ঘূর্ণনের দূরত্ব কত? প্রতিটা ঘূর্ণনের দূরত্ব হচ্ছে 34 আর্মস্ট্রং। তো এটুকু 34 আর্মস্ট্রং। তো দেখো আমরা যদি এখন কোনো ব্যাস বের করি, অর্থাৎ এখান থেকে তোমরা যদি এই ঘূর্ণনের যদি ব্যাস বের করো, ধরো যে সাপোজ এটুকার ব্যাস বের করতে চাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত ব্যাস করতে পারতো। তোমরা যদি ডিএনএ অনুর ব্যাস বের করতে চাও, তো এখান থেকে এই পর্যন্ত ব্যাস কত হবে? এখান থেকে এই পর্যন্ত ব্যাস হবে কত? 20 আর্মস্ট্রং। তো দেখো এখান থেকে এই পর্যন্ত ব্যাস কত হবে? 20 আর্মস্ট্রং। তারপরে দেখো এখানে বলছে কি ডিএনএ গঠনে পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? দেখো পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইড মানে কি? এই যে নিউক্লিওটাইড, এই যে এরকম ভাবে কি এই নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি আসে? দূরত্বটা তোমরা দেখবে কি 10 দ্বারা যদি ভাগ করে, এই 34 কে যদি তোমরা 10 দ্বারা ভাগ করো, আর ওটা তো 3.4 আর্মস্ট্রং।
3.4 কত আমস্ট্রং, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে 3.4। পার্শ্ববর্তী দুটি ডিএনএ গঠনের পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে, তাহলে আমাদের 34, অর্থাৎ 34 থেকে আমরা 34 কে 10 দ্বারা ভাগ করবো, 10 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে 3.4 আমস্ট্রং। ঠিক আছে, তাহলে আমরা কি আমরা এটা কত পাইলাম, আমাদের পাইলাম কত 3.4 আমস্ট্রং। তো আমাদের 13 নম্বর এমসিকিউটার সমাধান হয়ে গেল। তো দেখো আমাদের আছে কি 14 নম্বর এমসিকিউ। 14 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে, 14 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে ডিএনএ তে কোনটি অনুপস্থিত। ডিএনএ তে কোনটি অনুপস্থিত, আমরা জানি ডিএনএ তে কি, আমরা জানি ডিএনএ তে ইউরাসিলটা অনুপস্থিত। ডিএনএ তে কি অনুপস্থিত, ডিএনএ তে ইউরাসিল অনুপস্থিত। ইউরাসিল থাকে কোথায়, ইউরাসিল থাকে আরএনএ তে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জানো, আমরাও জানি। তো দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে কি গ নাম্বার। 14 নম্বরে কি গ নাম্বার অ্যান্সার হবে। তারপর দেখো 15 নম্বর, অনেক সুন্দর একটা প্রশ্ন। দেখো স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়, তাদের ছেলে সন্তান হওয়ার তাদের ছেলে সন্তান কত ভাগ বর্ণান্ধ হবে। তো দেখো কি স্বাভাবিক, কি স্বাভাবিক হচ্ছে রাকিব, রাকিবটা কি স্বাভাবিক, তাহলে আমাদের এক্স ওয়াই এটা কি আমাদের স্বাভাবিক পাইলাম। আমাদের বর্ণান্ধ হেলেনা, বর্ণান্ধ তাহলে মেয়ের ক্রোমোজোম সংখ্যা কি হবে, বর্ণান্ধ মানে কি দুইটাই হচ্ছে কি, দুইটাই কি ড্যাশ হবে, অর্থাৎ এক্স প্রাইম এক্স প্রাইম। তো দেখো আমরা যদি এটা ক্রস করি, এখন ক্রস ঘটাই, এটাতে যদি ক্রস ঘটাই, সাপোজ এটার সাথে এটার ক্রস ঘটাইলাম, তাহলে আমরা কি পাবো এক্স এক্স ড্যাশ। তারপরে যদি আমরা এটার সাথে আবার এটা ক্রস ঘটাই, আমরা কি পাবো এক্স এক্স ড্যাশ। ঠিক আছে, দেখো আমরা কি পাইলাম এক্স 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 ড্যাশ এক্স এক্স ড্যাশ, আমরা কি দুইটাই ভাগ পাইলাম। আমাকে বলছে ছেলে সন্তান, এই গেল এক্স এক্স, যেখানে এক্স এক্স থাকবে সেটা কি আমাদের আমরা জানি কি মেয়েদের ক্রোমোজোমের সংখ্যা কত এক্স এক্স, ছেলেদের তো কত এক্স ওয়াই। আমরা এখন পাইছি মেয়েদেরটা, আমাদের লাগবে ছেলেদেরটা, যেহেতু ছেলেদের কথা বলছে আমরা ছেলেদেরটা এখন বের করবো। ওয়াই এর সাথে যদি এটা ক্রস ঘটাই, ওয়াই এর সাথে যদি এই এক্স টার ক্রস ঘটাই, আমরা পাবো কি এক্স ড্যাশ ওয়াই। তো দেখো কি এটা কি ছেলেটা কি বর্ণান্ধ একটা কি ছেলে ঘটবে, তাহলে দেখো কি ছেলে সন্তান কত ভাগ বর্ণান্ধ হবে, এই যে এটা বর্ণান্ধ হয়ে গেল। তারপরে দেখো আমরা যদি আবার এই এক্স এই ওয়াই এর সাথে আবার যদি এক্স ড্যাশ কি করি, তাহলে দেখো কি আমরা কি পাচ্ছি এক্স ড্যাশ ওয়াই। তো দেখো কি আমরা পাইলাম কত, দুইটা ছেলে সন্তান হলো, দুইটাই কি হলো বর্ণান্ধ হলো, তাহলে আমাদের কত ভাগ হবে 100 ভাগ হবে। দুইটা ছেলে আছে, দুইটার ভিতরে দুইটা বর্ণান্ধ, তাহলে আমাদের কত ভাগ হবে 100 ভাগ। 100 ভাগ বাঙালি, তাহলে কি 100% হবে আমাদের। তো দেখো তারপরের প্রশ্নটা কি বলা হয়েছে, তাদের মেয়ে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ, বর্ণান্ধের বাহক হবে। তো দেখে বর্ণান্ধ মানে কি দুইটার উপর কি এক্স এক্স ড্যাশ থাকতে হবে, এক্স প্রাইম থাকতে হবে। তো দেখো এইখানে কি এক্স এক্স ড্যাশ মানে কি এই যে একটা মেয়ে হয়েছে এটাও বাহক এটাও বাহক, তাহলে আমাদের মেয়ে সন্তান বাহক কত পার্সেন্ট হলো। দেখো মেয়ে সন্তান দুইটা মেয়ে হয়েছে দুইটাই বাহক, তাহলে আমাদের এখানে এটাতে কি হবে, এটার অ্যান্সার কি হবে আমাদের 100% হবে। যেহেতু দুইটা মেয়ে হয়েছে দুইটাই বাহক, আমাদের বলা হয়েছে তাদের মেয়ে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধের বাহক হবে, বাহক বাহক, তাহলে বাহক কি দুইটাই বাহক, তার মানে কি 100%। তো আশা করি তোমরা এই 16টা এমসিকিউ বুঝতে পারলা, আর মাত্র 4টা এমসিকিউ আছে, এই 4টা এমসিকিউ করলে তোমাদের অধ্যায়টা এটা শেষ হয়েছে। তো চলো আমরা নেক্সট এমসিকিউ তে চলে যাই। আমরা 17 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। 17 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে, থ্যালামেসিয়ায় আক্রান্ত শিশুরা কোন ধরনের সমস্যায় ভোগে। ভাই থ্যালামেসিয়া শব্দের অর্থটা আগে ভাঙি, তাই না, থ্যালামেসিয়াটা অনেকদিন হচ্ছে পাচ্ছি, ভাঙছি না, শব্দের অর্থটা একটু ভেঙে দেই। থ্যালা থ্যালা প্লাস সেমিয়া, থ্যালা প্লাস সেমিয়া সেমিয়া। তো দেখো থ্যালা আর সেমিয়া, থ্যালা শব্দের অর্থ কি, থ্যালা শব্দের অর্থ সমুদ্র, তো থ্যালা শব্দের অর্থ কি সমুদ্র, আর সেমিয়া শব্দের অর্থ কি রক্ত। তাহলে দেখো কি সমুদ্র রক্ত, এটা কোনো অর্থ হইলো। তো দেখো থ্যালাসেমিয়া শব্দটা কেন আসছে, সমুদ্র এটা কেন দেওয়া হলো, এই থ্যালাসেমিয়াটা যখন বিজ্ঞানীরা দেখলো বা একটা গবেষণা করে দেখা গেল যারা হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বসবাস করে তাদের হচ্ছে এই থ্যালাসেমিয়াটা বেশি হয়ে থাকে। তো তার জন্য কি থ্যালা শব্দের অর্থ সমুদ্র করা হয়েছে, সমুদ্র উপকূলীয় অঞ্চলে এই রোগগুলো বেশি হয়ে থাকে দেখে গ্রিক শব্দ থ্যালা যেটির অর্থ কত সমুদ্র, থ্যালাসেমিয়া তার কি সমুদ্র, এগুলা কি একটা রক্ত শূন্যতা। তো তুমি থ্যালাসেমিয়া শব্দের অর্থ লিখতে পারো কি রক্ত শূন্যতা, শূন্য, কিন্তু আসল অর্থ কিন্তু এটা। ঠিক আছে, তাহলে দেখো থ্যালাসেমিয়াটা কি রক্ত শূন্যতা, তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কোন ধরনের সমস্যায় ভোগে, তাহলে কি থ্যালাসেমিয়া অর্থাৎ রক্ত শূন্যতায় ভুগবে, তাহলে আমাদের অ্যান্সারটা কি রক্ত শূন্যতা। ঠিক আছে, তো এগুলা কিন্তু আমাদের অনেক সুন্দর একটা এমসিকিউ। তো তারপরে দেখো প্রতি 10 জন পুরুষের ভিতরে কি একজন কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে।
তো ঠিক আছে, তো তোমাদের একটা এমসিকিউ এরকম আছে যে 150 জন থ্যালাসেমিয়া 150 জনের ভিতরে কতজন থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। তো দেখো তুমি যদি 150 জন যদি থাকে 150 জনের ভিতরে, তাহলে কতজন? 10 জনে যদি 10 জনে যদি একজন হয়, তাহলে 150 জনে কতজন হবে? দেখো কি আমি এটা করে দিই, 10 জনে হবে কত? একজন। অতএব একজনে হবে কত? 1/10। 150 জনে কতজন হবে? 150 জনে হবে কত? 150 ভাগ কত? 10। তাহলে শুনে শুনে কাটলে তাহলে কত? 15 জন। এটা একটা এমসিকিউ আছে, সুন্দর একটা এমসিকিউ। তো তোমরা একটু বইটা দেখেন, আপাতত একটু একটু বুঝে রাখো, সমস্যা নেই। থ্যালাসেমিয়ার কথা আসলে দেখে এটা আমি একটু বলে দেব। তো দেখো 18 নম্বর এমসিকিউ তে চলে আসো। 18 নম্বর এমসিকিউ তে কি বলা হলো? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। তো এটা তোমরা লিখবা কি? লোকাস। এটা একটু মনে রাখবা, এই এমসিকিউটা অনেকবার আসে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় কি? লোকাস। আর কাজমা কি? কাজমা শব্দের অর্থ কি? কাজমা শব্দের অর্থ কি? ক্রস। ক্রস। ক্রস বা কত? এক্স আকৃতি। এক্স আকৃতি। কাজমা শব্দের অর্থ কি? ক্রস বা এক্স আকৃতি। দেখো ক্রোমোজোম গুলো যখন এক্স আকৃতির হয়, এক্স আকৃতির হয়, তখন তাকে বলা হয় কি? কাজমা। আর ক্রসিং ওভারটা কি? দেখো একটা এক্স যখন আরেকটা এক্স এরকম যে লেগে যায়, এই যে লেগে গেল, লেগে গেলে এই অংশটা এইদিকে চলে আসে, এই অংশটা এইদিকে চলে আসে, অর্থাৎ ক্রসিং ওভার ঘটে, তখন এটাকে বলা হয় কি? ক্রসিং ওভার। তারপরে স্পাইক। দেখো তোমরা বায়োলজিতে যদি স্পাইক শব্দটা পাও, তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন দেখবা প্রাইক শব্দটা অনেক জায়গায় আছে। স্পাইক শব্দের অর্থ কি? কাটা। কাটা। স্পাইক শব্দের অর্থ কি? কাটা। স্পাইক শব্দের অর্থ কি? কাটা। ঠিক আছে, তো আমরা আসি 19 নম্বর এমসিকিউ। 19 নম্বর এমসিকিউ তে কি বলা হলো? শাপলা বর্ণান্ধ বাহক মহিলা। তাহলে কি শাপলা একজন কি? বর্ণান্ধ বাহক মহিলা। সে একজন স্বাভাবিক পুরুষকে বিয়ে করলো। সে একটা কি? স্বাভাবিক পুরুষকে বিয়ে করলো। প্রথম বংশধরে তাদের সন্তান কি হবে? প্রথম বংশধরে তাদের সন্তান কি হবে? 25% স্বাভাবিক কিন্তু বাহক, হ্যাঁ এটা ঠিক আছে। 25% বর্ণান্ধ, হ্যাঁ এটা ঠিক আছে। স্বাভাবিক বর্ণান্ধ, ভাই সবাই কিন্তু বর্ণান্ধ হওয়া সম্ভব না, আমাদের এটা হবে না। তো আমরা একটু করে দেখি। তাহলে কি শাপলা একজন বর্ণান্ধ বাহক মহিলা, তাহলে আমরা দিলাম কত? এক্স, এক্স প্রাইম। তো এটা হচ্ছে বর্ণান্ধ বাহকের মহিলা। তাহলে দেখো সে কি? একটা স্বাভাবিক পুরুষকে বিয়ে করছে, তাহলে কত? কি সলভ। তো আমরা এখন এটা যদি ক্রস ঘটাই, আমরা দেখতে পাবো কত? এক্স এক্স। আমরা যদি এটার সাথে করি তাহলে কত? আমরা পাবো এক্স ড্যাশ ওয়াই। তারপরে যদি আমরা এটার সাথে ক্রস করি, এটার সাথে ক্রস করলে পাবো কত? এক্স এক্স। তারপরে যদি আমরা এটার সাথে এটার সাথে এটার সাথে আর এটার সাথে ক্রস করি, আমরা পাবো কত? এক্স ড্যাশ ওয়াই। তো আমরা পাইলাম কত? দেখো বাহক পাইলাম কত? দুইটা। ঠিক আছে, এই যে দুইটা। এবং আমরা পাইলাম কত? এই যে সুস্থ পাইলাম কত? দুইটা। সুস্থ পাইলাম কয়টা? দুইটা। এবং বাহক পাইলাম কয়টা? বাহক পাইলাম কিন্তু দুইটা। তাহলে এখানে 25% স্বাভাবিক কিন্তু বাহক। তাহলে দেখো 25% স্বাভাবিক কিন্তু বাহক, 25% বর্ণান্ধ। তাহলে দেখো এখানে একটু দেখি, এই যে এক্স আর এই যে এক্স এক্স, তারপরে কত? এক্স ড্যাশ। তাহলে দেখো এখানে কি হয়েছে? দেখো এই যে এখানে কি হয়েছে? স্বাভাবিক কত পার্সেন্ট? স্বাভাবিক দেখো এখানে, আর বর্ণান্ধ তাহলে কত হয়েছে? 25%। দেখো এই যে স্বাভাবিক হয়েছে কত পার্সেন্ট? এই যে 25%, আর বর্ণান্ধ হয়েছে কত? 25%। তাহলে আমাদের কি অ্যান্সার হবে? 1 2। অ্যান্সার হবে কত? 1 2। তো দেখো তারপরে আমাদের কি হবে? 20 নম্বর এমসিকিউ তে চলে আসি। 20 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে কত? মানব কোষে অটোজোমের সংখ্যা কত? ভাই মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কত? মানব কোষে ক্রোমোজোম সংখ্যা 46টি, অর্থাৎ কত? তোমার 23 জোড়া। আর মানবদেহে অটোজোম সংখ্যা কত? অটোজোম 2 জোড়া যদি সেক্স ক্রোমোজোম, 1 জোড়া যদি সেক্স ক্রোমোজোম থাকে, তাহলে অটোজোম বাকি গুলা তাহলে কি? 44টি। তাহলে অটোজোম সংখ্যা কতটি? 44টি। তো এই মাধ্যমে আমাদের জীবের বংশগতি ও বিবর্ধন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো আমাদের আর মাত্র একটা অধ্যায় বাকি আছে। তো দেখো ওই অধ্যায়টা করলে আমরা কি পুরোপুরি বায়োলজিটা একদম ক্লোজ হয়ে যাবে। তো দেখো আমরা যদি এই 20টা করে এমসিকিউ একটা অধ্যায় থেকে পড়তে পারি ইনশাল্লাহ, অবশ্যই এইখান থেকে তোমরা যদি পুরো ক্লাসটা দেখো, আমি এই সম্পূর্ণ ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে যে 7টি ক্লাস নিয়েছি, এই 7টি ক্লাস একসাথে গুছিয়ে তোমাদের একটা ভিডিওতে আমি করে দেবো। তো তোমরা যদি পরীক্ষার আগে শুধু এই ভিডিওটা দেখে যাও, হয়তো 3 থেকে 3.5 ঘন্টার ভিডিও হবে। তো এখান থেকে দেখলে তোমরা 25-এর ভিতরে মিনিমাম 22-23টা হচ্ছে কমন আশা করা যায়। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।